সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একা এবং কয়েকজন উপন্যাসটির ৬৪তম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। বুলবুল চেয়েছিল সূর্যকে নিয়ে সে আলাদা কোথাও বাড়ি ভাড়া করে থাকবে। এমনকি সে এ শহর ছেড়েও চলে যেতে চেয়েছিল। সূর্য রাজি হয়নি। এ বাড়িতেই সে বেশ আছে। এতগুলো দিন কেটে গেল, তবু বুলবুল বুঝতে পারে না সূর্য কি চায়। ও কখনো নিজের কথা কিছু বলে না, তবে লোকটা তাকে ভালোবাসে, এটা সত্যি। এত যত্ন করে আগে তো কেউ বুলবুলকে ভালোবাসেনি। কিন্তু মেয়ে মানুষ হয়ে বুলবুল এইটুকু অন্তত বুঝেছে যে শুধু মেয়ে মানুষের ভালোবাসায় পুরুষের মন ভরে না, ওদের আরও কিছু দরকার। বুলবুল ভেবেই পায় না সূর্যকে নিজের সব কিছু উজাড় করে দিয়েও আর কি দিতে পারে। এ বদ্ধ বাড়িটার পরিবেশ ছেড়ে বাইরের খোলামেলা হাওয়ায় গেলে হয়তো আরও আনন্দ পাওয়া যেত। বুলবুলের বড় সাধ একবার সে সূর্যকে নিয়ে সমুদ্রের ধারের কোনো দেশে বেড়াতে যাবে, কিন্তু সূর্য গা করে না। দিনের বেলা বাড়িটা নিঝুম হয়ে থাকে। সকালে 10টা-11টার আগে কেউ বিছানা ছেড়ে ওঠে না। ঘুম থেকে ওঠার পরও সব কিছুর মধ্যেই একটা আলস্য ভাব, যখন তখন হাই ওঠে। এ বাড়ির বাসিন্দাদের কারুর যেন খিদে নেই, তৃষ্ণা নেই। নারীদের চুল এলোমেলো, ঠোঁটে গত রাত্রির পান খাওয়ার দাগ, চোখের সুরমা খানিকটা মুছে গেছে, পোশাকের দিকে ভ্রুক্ষেপ নেই। শুকনো ফুলের মালাগুলো ছড়িয়ে থাকে বারান্দায়। অনেকের ঘরেই প্রত্যেক দিন রান্না হয় না। নকররা দোকান থেকে খাবার এনে দেয়, সেই দোকানের শালপাতার ঠোঙা থেকেই খাওয়া হয়ে যায়। থালা বাসন বার করারও ঝামেলা নেই। আবার কেউ যদি শখ করে হঠাৎ রান্না করতে বসে, অন্য ঘরের মেয়েরা ভিড় করে এসে দাঁড়ায় তার রান্নাঘরের দরজায়। অধিকাংশ ঘরের মেয়েরাই একলা থাকে। এদের মধ্যে যাদের বাঁধা প্রেমিক আছে, তাদের সেসব প্রেমিকরাও দিনের বেলা থাকতে চায় না কখনো। তবলচি বা দালালরা কখনো কখনো টাকা চাইতে আসে। বারান্দায় উবু হয়ে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করে যায়। দিনের বেলা সময়ের কোনো দাম নেই এখানে। কারুর কারুর ঘরে বুড়ি মা এবং 2-1টা বাচ্চাও থাকে। সব মিলিয়ে 7-8টি বাচ্চা আছে এ বাড়িতে। তাদের হুটুপুটির শব্দ কচিত শোনা যায় বটে, কিন্তু ঠিক সন্ধ্যের পর বাচ্চাগুলো যে কোথায় অদৃশ্য হয়ে যায় কে জানে। সূর্য প্রায় সারাদিনই শুয়ে শুয়ে কাটায়। বুলবুল হাজার চেষ্টা করেও তাকে বাইরে পাঠাতে পারে না। বিছানায় মুখ গুজে উপুর হয়ে শুয়ে থাকায় সূর্যের সবচেয়ে প্রিয় ভঙ্গি। বুলবুল খাবার নিয়ে এসে ডাকাডাকি করলে সূর্য উঠে বসে, মুখ টুক না ধুয়েই খাবার খায়। এ বাড়িতে চায়ের রেওয়াজ নেই। পাথরের মস্ত বড় গ্লাস ভর্তি গরম দুধ তাকে খেতে হয়। তারপর সিগারেট ধরিয়ে ধীরে সুস্থে গোসলখানায় যায়। ফিরে এসে আবার শুয়ে পড়ে। দুপুরে আরেকবার স্নান করার জন্য উঠতে হয়। প্রত্যেকদিন স্নান করার ইচ্ছে হয় না তার, কিন্তু বুলবুল এ ব্যাপারে খুব কড়া, ঠেলে ঠুলে তাকে পাঠাবেই। বুলবুলের স্নানের বাতিক আছে। সারাদিনে সে নিজে অন্তত 3বার স্নান করে, জ্বর জারি হলেও বাদ দেয় না। স্নান করতে যাবার আগে সূর্য তার শরীরের জড়তা ভাঙবার জন্য হঠাৎ লাফালাফি শুরু করে। প্রথমে খানেক ডন বৈঠক দেয়, তারপর এদিক সেদিক শরীর মোচড়ায় আর লাফায়। লাফিয়ে লাফিয়ে সে ঘরের ছাদ পর্যন্ত ছোবার চেষ্টা করে। কখনো এলোমেলো তাণ্ডব নৃত্য লাগিয়ে দেয়। সেই সময় বুলবুল হেসে একেবারে কুটি কুটি হয়। এই ব্যায়ামের সময় সূর্যর নৃত্য স্পৃহা দেখে বুলবুল প্রথম প্রথম কয়েকদিন চেষ্টা করেছিল সূর্যকে নাচ শেখাবার। কয়েকদিন পরেই সে চেষ্টা পরিত্যক্ত হয়েছে। সূর্যর ব্যায়াম করা শক্ত শরীরে এখন আর ভারতীয় নৃত্য আয়ত্ত করা সম্ভব নয়। সূর্যর আসল নামটি আর কেউ মনে রাখেনি। তাকে সকলে ডাকে বাঙালিয়া বলে। প্রথম প্রথম বাঙালিয়া বাবু বলতো, এখন বাবু শব্দটাও অতিরিক্ত হয়ে গেছে। এখানকার সকলের সঙ্গেই তার বেশ ভাব। অন্য ঘরের মেয়েরা তার সঙ্গে খুব সহজ ব্যবহার করে। কখনো কখনো প্রয়োজন হলে তারা নিঃসংকোচে এসে বলে, বাঙালিয়া 5টা রুপিয়া দেও তো। দিনের বেলা মেয়েরা এখানে শুধু একটা ঘাগরা আর কাঁচুলি পরে থাকে। কারুর কারুর আবার কাঁচুলিরও বালাই থাকে না, শুধু ঘাগরাটাই বুক পর্যন্ত টেনে গিট বেঁধে রাখে। সে অবস্থায় সূর্যের সামনে পড়ে গেলে তারা একটুও লজ্জা পায় না।
এত বড় বাড়িতে গোসলখানা মাত্র 2টি, এবং স্নানের জায়গাটি একতলায় ইদারার ধারে এবং উন্মুক্ত। সব সময়ই সেখানে ভিড় লেগে থাকে। স্নান করতে এসে সূর্যকে প্রায়ই 1 ঘন্টা দাঁড়াতে হয়। অন্য মেয়েরা স্নান করতে করতেই সূর্যর সঙ্গে গল্প এবং রঙ্গরস করে। গোড়ার দিকে সূর্যকে দেখে সকলেই নিশ্চিত দারুণ বিমূঢ় হয়েছিল। একটা লোক অন্য এক বাবুর সঙ্গে ফুর্তি করতে এসে তারপর একেবারে থেকেই গেল। সে যে এলো আর একদিনের জন্য কোথাও গেল না। কোনো মেয়ের জন্য কেউ কি এরকমভাবে সব কিছু ছেড়ে ছুড়ে থাকতে পারে, তাও কিনা বুলবুলের সঙ্গে? এ বাড়ির মেয়েদের মধ্যে বুলবুলেরই আকর্ষণ সবচাইতে কম। তাকে কেউ সুন্দরী মনে করে না। তার গালে বসন্তের দাগ এবং সে ভালো গানও জানে না। নাচতে জানে বটে, কিন্তু সুরত না থাকলে মেয়ে মানুষের নাচের আবার দাম কি? সে বুলবুলের কাছেই কিনা চলে এলো কোথা থেকে এক রাজপুত্তুর। যেমন সুন্দর স্বাস্থ্য তেমনি ফর্সা গায়ের রং, টাকা পয়সাও খরচ করে এনতার। সবচেয়ে বড় কথা, মানুষটার শরীরে এক বিন্দু রাগ নেই, যে যা বলে তাই শোনে। কারুর কারুর মনে একসময় সন্দেহ হয়েছিল যে সূর্য বোধহয় কোনো ফেরারি আসামি এখানে এসে লুকিয়ে আছে। এরকম ঘটনা বিরল নয়, কিন্তু কয়েক মাস কেটে গেল, সেরকম কিছুই বোঝা গেল না। মাঝে মাঝে এখানে পুলিশের লোকও আসে, কিন্তু তারা সূর্যকে নিয়ে মাথা ঘামায়নি। অন্য ঘরের মেয়েরা এখন বুলবুলের ভাগ্যকে ঈর্ষা করে। তবে এখানে একরকমের কঠোর নীতিবোধ আছে। অন্য ঘরের কোনো পুরুষকে কখনো কেউ ছলা কলায় ভুলিয়ে নিজের ঘরে ডেকে আনবে না। সেই পুরুষ নিজ থেকে আসতে চাইলেও রাজি হবে না। সারাদিন সূর্য পড়ে পড়ে ঘুমোয়। সন্ধ্যাবেলায় এ বাড়িতে যখন একটা সাজ রব পড়ে যায়, তখন সেও জেগে ওঠে। মেয়েরা যেমন সাজসজ্জা বদলে প্রসাধন সেরে নেয়, সূর্য তেমনি একটু সাজগোজ করে। বুলবুল তার জন্য কয়েকটা শেরওয়ানি আর কলিদার সিল্কের পাঞ্জাবি বানিয়ে দিয়েছে। সূর্যর এখন মস্ত বড় গোঁফ এবং মুখ ভর্তি দাড়ি। ওইসব পোশাকে তাকে আর বাঙালি বলে চেনাই যায় না, রাজপুত কিংবা শিখ বলে মনে হয়। জামা কাপড় বদলানো হয়ে গেলে বুলবুল নিজের হাতে সূর্যর চুল আঁচড়ে দেয়, আতর মাখিয়ে দেয় গোঁফে। বুলবুল নিজেও খুব পরিপাটি করে সাজে। হাতে আঁকে মেহেদি, ঠোঁট দুটো লাল টুকটুকে করে, লম্বা বেনি ঝোলায়। একটা মতির মালা গলায় পরে অনেকক্ষণ ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে আয়নার সামনে। তারপর মুচকি হেসে ভাঙা ভাঙা বাংলায় সূর্যকে জিজ্ঞেস করে, কেমন দেখাচ্ছে? এই বলো না। বুলবুলের সব সাজগুজি এখন সূর্যর জন্য। তার ঘরে এখন আর অন্য কেউ আসে না। অন্য ঘরে নিত্য নতুন বাবু আসে। নাচ গান যখন জমে ওঠে, তখন বুলবুল আর সূর্য পরস্পরকে নিয়ে মত্ত থাকে। এক একটা দিন অবশ্য অন্য ঘরের কোনো কোনো মেয়ে তাদের বাবুদের নিয়ে চলে আসে এ ঘরে। সকলে মিলে একসঙ্গে হইচই হয়। গান বাজনা সাধারণত বেশি লোক না হলে জমে না। অন্য কোনো ঘরে মাইফেল বসলেও তারা সূর্য আর বুলবুলকে ডেকে নিয়ে যায়। সকলের কাছেই ওরা দুজন প্রিয়। সূর্য সারাদিন প্রায় চুপচাপ কাটালেও এ সময়ে বেশ ফুর্তিবাজ হয়ে ওঠে। প্রচণ্ড মদ খায় আর প্রচুর সিগারেট ফোঁকে। যে কোনো রসিকতায় সে হেসে ওঠে হো হো শব্দে। মাত্র কয়েক মাস আগেও সে যে মদ বা সিগারেট স্পর্শ করত না, এখন তাকে দেখে তা কল্পনাও করা যায় না। শেষ রাত্রের দিকে অন্যরা ক্লান্ত হলেও সে ক্লান্ত হয় না একটুও। তার দিন বেশ ভালোই কেটে যাচ্ছে। বিকেলের পড়ন্ত আলোয় টানা বারান্দায় গোল হয়ে তাস খেলছিল 8-10টি নারী। এদের রূপ ও যৌবন ছাড়া আর কোনো পরিচয় নেই। এরা আনন্দের পণ্যা। সাধারণ সংসারী নারীদের তুলনায় এদের দুঃখবোধ কম। তাস খেলাটা একটা নিমিত্ত মাত্র। আসলে ওরা রসের গল্পে বসেছে। সকলেরই চুল এখন খোলা, পিঠের ওপর ছড়ানো। ওর গায়ের ওপর ভর দিয়ে পা মেলে বসেছে। অনেকেরই বুক ও পেটের অনেকখানি অংশ অনাবৃত, কারণ কাছাকাছি কোনো পুরুষ নেই। হঠাৎ হঠাৎ উলু দেবার মতন ওরা কলস্বরে হেসে ওঠে, গড়িয়ে পড়ে একজন আরেকজনের গায়ে। কেউ কেউ নিজের উড়ুতে চাপচাপড় মারে। ওদের এই সময়কার হাসিতে অসভ্যতার ঝংকার আছে। তার মানে গতরাত্রের কোনো গূঢ় গল্প। ক্রমে আলো মিলিয়ে আসে। নকররা ঘরে ঘরে ধূপ জ্বালিয়ে যায়।
ফুলওয়ালা মালা নিয়ে সে সিঁড়ির কাছে দাঁড়ায়। ওদের তবু ওঠার নাম নেই। একজন বুড়ি এসে ওদের বকাবকি করতে শুরু করে, গা ধুয়ে সেজে গুজে নেবার জন্য তাড়া দেয়। আধার হয়ে এলো, এক্ষুনি যে বাবুরা আসতে শুরু করবে। ওই বুড়ি পরিবানুর মা। এ বাড়িতে পরিবানুই সবচেয়ে রূপসী, তার কাছে বেশি লোক আসে। সকলের ধারণা ওই বুড়ি এত টাকা জমিয়েছে যে যে কোনো ভালো মহল্লায় 3খানা বাড়ি কিনতে পারে। অগত্যা খেলা ভাঙবার পর যে যার ঘরে ফিরে যায়। হাসির রেশ তখনও লেগে থাকে। বুলবুল নিজের ঘরে এসে সেদিন সাজগোজের দিকেই গেল না, ধূপ করে বিছানায় শুয়ে পড়ল। সূর্য ততক্ষণে জেগে উঠে সিগারেট ধরিয়ে নিঃশব্দে কি চিন্তা করছিল। বুলবুলকে শুয়ে পড়তে দেখে একটু অবাক হয়ে জিজ্ঞেস করল, এ কি শুয়ে পড়লে যে? বুলবুল মুখ দিয়ে একটা শুধু ও শব্দ করল। সূর্য নিজে উঠে বসে বলল, এই সন্ধেবেলা শুয়ে থাকে নাকি? ওঠো, আজ ঠাকুর সাহেবের আসবার কথা না? বুলবুল বুকের কাছে হাত দুটি এনে গুটিসুটি হয়ে বলল, আমার শীত লাগছে। সূর্য বুলবুলকে ছুঁয়ে দেখল তার গা ছ্যাঁকছ্যাঁকে। প্রায় বুলবুলের একটু আধটু জ্বর হয়, কিন্তু এমন পাগল মেয়ে কিছুতেই ওষুধ খাবে না। কাছাকাছি এক বৃদ্ধ হেকিম সাহেব থাকেন, তিনি এদের চোখে একেবারে ধনন্তরী। তার দেওয়া পুড়িয়া খায় মাঝে মাঝে। জ্বর কমুক বা না কমুক, সে অবস্থাতেই খুব করে আবার চান করে, তারপর ছলছলে চোখে সুরমা মাখে। সেদিন ঠাকুর সাহেবের আসবার কথা। ঠাকুর সাহেব যেদিন আসেন সেদিন সারা বাড়িতে এক বিরাট উৎসব পড়ে যায়। ঠাকুর সাহেব নিজেও সঙ্গে আনেন 7-8 জনের একটা দল। সারা বাড়ির সবাইকে এক ঘরে জড়ো করে নাচ গানের একটা জলসা বসিয়ে দেন। খাবার দাবার মদ ইত্যাদি সব কিছুরই খরচ ঠাকুর সাহেবের। তার চেহারাটা পুরনো আমলের জমিদারদের মতোই, 50-এর কাছাকাছি বয়স, গলার আওয়াজটা বাজখাই। ঠাকুর সাহেবের রোজগারের সূত্র কেউ জানে না, তবে এখানে অনেকের ধারণা চম্বলের ডাকাতদের সঙ্গে ওর যোগাযোগ আছে। তবে লোকটি গান বাজনার প্রকৃত সমাজদার। সেদিন রাত 8টার পর ঠাকুর সাহেব দলবল নিয়ে পরিবানুর ঘরে জমিয়ে বসেছেন। তখনও বুলবুলের ঘর অন্ধকার। একটি মেয়ে বাইরে থেকে এসে ডাকাডাকি করতে লাগলো, বুলবুল বুলবুল, এ বাঙালিয়া। ঠাকুর সাহেব এর আগে কয়েকবার এসেছিলেন, সূর্যর সঙ্গে আলাপ হয়ে গেছে। তিনি নিজেই খোঁজ করেছেন সূর্য আর বুলবুলের। সূর্য মেয়েটিকে জবাব দিল, আজ আমরা যাব না, বুলবুলের তাবিয়াত ভালো নেই। বুলবুল সঙ্গে সঙ্গে উঠে পড়ে বলল, আমি যাব না, তুমি যাও। সূর্য বলল, না, আমারও ইচ্ছে করছে না। বুলবুল অনুযোগ করে বলল, আমার জন্য তুমি শুধু শুধু ঘরে বসে থাকবে কেন? এ কি রকম মরদ? সূর্য এক দৃষ্টে বুলবুলের দিকে তাকিয়ে রইল। সেই দৃষ্টিতে কিরকম যেন অস্বস্তি লাগে। চেনা মানুষকে কি কেউ এতক্ষণ ধরে দেখে? বুলবুল জিজ্ঞেস করল, কি দেখছো অমন করে? তুমি বুঝতে পারো না? না, তুমি প্রায় এরকম সোজাসুজি তাকিয়ে থাকো, আমি মানে বুঝতে পারি না। তোমার মধ্যে যে আরেকটা বুলবুল আছে, আমি তাকে দেখি। আরেকটা বুলবুল? আর কেউ নেই, আমার ভেতরে আর কিচ্ছু নেই। আমি ঠিক দেখতে পাই। তোমার ভেতরে যে আরেকজন পুরুষ আছে তা কিন্তু আমি ঠিক জানি, তুমি যদিও আমাকে বলনি। বলার দরকার কি? আমার ভেতরের মানুষটাই তো তোমার ভেতরের মানুষটাকে ভালোবাসে। বুলবুল বলল, ঠিক আছে, ওঠো ওঠো, তুমি যাও, ঠাকুর সাহেব তোমাকে ডাকাডাকি করছেন। সূর্য তবুও যেতে রাজি নয়। ওদিকে পরিবানুর ঘর থেকে প্রবল হুল্লোড়ের আওয়াজ ভেসে আসছে। আলাহিয়া বিলাওয়াল গানটা কেউ ধরেছে। অনেকে মিলে একসঙ্গে হাততালি বাজিয়ে তাল দিচ্ছে। বুলবুল জানে সূর্য এসব ভালোবাসে। সে তখন উঠে পড়ে বলল, ঠিক আছে, চলো, আমিও যাচ্ছি। সূর্য বলল, তুমি এই জ্বর গায়ে নিয়ে কোথায় যাবে? না, আজ যেতে হবে না। আমার কিচ্ছু হবে না। বাতি জ্বালিয়ে বুলবুল প্রসাধন করতে বসল।
সূর্য অনেক করে নিষেধ করলো তাকে, কিন্তু কিছুতেই শুনবে না। শেষ পর্যন্ত সূর্য বলল, তুমি সাজলে কি হবে, আমি যাব না, আমার আজ আর ইচ্ছে নেই। বুলবুল বলল, তুমি থাকো তাহলে, আমি একলাই যাই। বুলবুল জানে সূর্যকে তাহলে যেতেই হবে, সে কখনো বুলবুলকে ছেড়ে একা ঘরে বসে থাকবে না। একটু বাদে ওরা দুজন পরিবানুর ঘরে ঢুকতেই সকলে একসঙ্গে অভ্যর্থনা করল ওদের। ঠাকুর সাহেব সূর্যকে রসিকতা করে বললেন, বাঙালি বাবু, আপনাকে এতক্ষণ দেখিনি, ফুল আর বুলবুল এ কি কেউ একা একা ভোগ করে? এখানেই আনন্দের পরিবেশে অসুখের কথা বলা মানায় না। সূর্য বলল না বুলবুলের জ্বরের কথা, আর বুলবুলকে দেখে তো এখন আর কিছু বোঝাই যাবে না, সে এখন পাখির মতনই ছটফট করছে। ঠাকুর সাহেব নিজের পাশে বসালেন সূর্যকে। ঠাকুর সাহেবের স্বভাব আছে পুরুষেরও কাঁধে হাত দিয়ে কথা বলার। উৎসাহে রাতিসজ্জে এক একবার তিনি সূর্যর কাঁধ আঁকড়ে ধরে কাছে টেনে আনছেন, আর সূর্যর কনুইতে একটা কঠিন কিছুর খোঁচা লাগছে। সূর্য সহজেই বুঝতে পারে ঠাকুর সাহেবের কোমরে পিস্তল গোজা আছে। কোমরে পিস্তল গুজে নাচ গানের আসর জমানোটা মন্দ ব্যাপার নয়। ঠাকুর সাহেবের মুখে জর্দার ভুর ভুর গন্ধ। সেই গন্ধটা তাড়াবার জন্য সূর্য ঘন ঘন হুইস্কির গ্লাসে চুমুক দেয়। বুলবুলকে দেখে এখন কেউ ভাবতেই পারবে না যে তার শরীর খারাপ। ছুন্নির গানের সঙ্গে তবলচি একটা চমৎকার বোল দিতে বুলবুল পায়ে ঘুঙুর বেঁধে উঠে দাঁড়িয়ে নাচতে লাগলো। সকলে একটা উল্লাসের শব্দ করল। বুলবুলের পাতলা ছিপছিপে দেহটা বিদ্যুতের মতন ঘুরতে থাকে। ছুন্নি আর তবলচি ক্রমশ লয় বাড়িয়ে দেয়। ঠাকুর সাহেব যত বেশি মাতাল হন ততই তার ফুর্তি বাড়ে। লোকটির প্রাণশক্তি আছে বটে, সারা রাতেও ক্লান্ত হন না। কাছাকাছি বসে থাকা যে কোনো নারী পুরুষের উড়ুতে চাপড় মেরে তিনি হই হই করে হাসতে থাকেন। আজ বুলবুলের নাচ তার খুব পছন্দ হয়েছে, এজন্য সব কৃতিত্ব যেন সূর্যর। সেই চোখে তিনি তাকান সূর্যর দিকে। বুলবুলের এক একটা নাচ শেষ হতেই সকলে বলে ওঠে, আরো আরো। বুলবুলের কোনো আপত্তি নেই, সে যেন বেশি উৎসাহ পেয়ে গেছে। এক একবার বিরতির সময় বুলবুল সূর্যর কাছে আসে তার গ্লাস থেকে মদে চুমুক দিতে। সূর্য তাকে চোখের ইশারায় জানাতে চায়, আর না, আজ আর থাক। বুলবুল ভ্রুক্ষেপ করে না, মুখ ফিরিয়ে নেয়। আজ এখানকার সবাইকে সে একাই মাতিয়ে রেখেছে। রাত 2:30টার সময় বুলবুল হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে সূর্য তাকে কোলে করে নিয়ে আসে নিজের ঘরে। ভারতের যে কোনো শহরেই একজন না একজন বাঙালি ডাক্তার, উকিল বা অধ্যাপকের দেখা পাওয়া যাবেই। বুলবুল বেশ কয়েকদিন অসুখে ভোগার পর সূর্য যে ডাক্তারটিকে ডাকতে গেল তার নাম রাধা গোবিন্দ কর। অত্যন্ত রাশভারী মানুষ। সূর্যকে তিনি গ্রাহ্য করলেন না, গম্ভীরভাবে বললেন, পেশেন্টকে এখানে নিয়ে এসো, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। সূর্য জানালো যে রোগিনীর হাঁটা চলা করার ক্ষমতা নেই। ডাক্তার বললেন, হাঁটতে না পারেন মাঝিকে বলো টাঙা নিয়ে আসতে, আমার যাবার সময় হবে না। সূর্য তখন ইংরেজিতে বলল, পুরো ভিজিট দিলে ডাক্তারদের কি রুগী দেখতে যাবার নিয়ম নেই? ডাক্তার রাধা গোবিন্দ কর মুখ তুলে তাকালেন। অবাক হলেও তিনি মুখের ভাবে তা প্রকাশ করেন না। সূর্যকে তিনি বাড়ির দারোয়ান টারোয়ান মনে করেছিলেন। অনেক চাকর দারোয়ানের চেহারাও সুদর্শন হয়। সূর্য ডাক্তারবাবুকে যে বাড়িটিতে নিয়ে যেতে চাইছে তিনি সেই বাড়িটির পরিচয় জানেন, সেজন্যই আপত্তি। কিন্তু সে বাড়ির দারোয়ান ইংরেজি বলে না। তিনি বিরক্ত হলেন। তিনি ধমকের সুরে বললেন, আমার ইচ্ছে না হলে আমি রুগী দেখতে যাব না, আমাকে কেউ জোর করতে পারে? সূর্য এক দৃষ্টিতে ডাক্তারের দিকে চেয়ে রইল। বুলবুলরা ওদের চেনা হেকিম সাহেবের ওষুধ খায়, কিন্তু কদিন ধরে কিছুতেই বুলবুলের কাশির রক্ত পড়া বন্ধ হচ্ছে না। যে কয়েকজনের কাছে সে একজন বড় ডাক্তারের নাম জিজ্ঞেস করেছে, প্রত্যেকেই এই রাধা গোবিন্দ করের নাম বলেছে, কিন্তু কে জানত তিনি সূচিবায়ুগ্রস্ত। এখানে রাগারাগি করে লাভ নেই। তাই সূর্য অনুনয় করে বলল, আপনি গেলে বিশেষ উপকার হতো, আপনি দয়া করে চলুন না। ভিজিট কা রুপিয়া কন দেগা ম্যা। চশমখোরের মতন ডাক্তার তক্ষুনি হাত বাড়ালেন।
সূর্য একটি 100 টাকার নোট 1 টাকার নোটের ভঙ্গিতে রাখল টেবিলের ওপর। তিনি সেটা পকেটে নিয়ে উঠে দাঁড়ালেন। আদেশ করলেন, আমার ব্যাগটা নিয়ে চলো, গাড়ি ডাকো। গাড়িতে ডাক্তার একটাও কথা বললেন না। বাড়ির সামনে এসে নাক কুঁচকোলেন। সিঁড়ি দিয়ে উঠবার সময় অন্য একটি মেয়ে নামছিল। ডাক্তার এমনভাবে দেয়াল ঘেঁষে সরে দাঁড়ালেন যাতে মেয়েটির হাওয়াও তার গায়ে না লাগে। বুলবুল বিছানায় শুয়ে আছে চোখ বুজে। কুলসুম নামের একটি মেয়ে হাওয়া করছে মাথার পাশে বসে। ডাক্তার দরজার কাছে দাঁড়িয়ে বললেন, এ কি বিশ্রী অস্বাস্থ্যকর ঘর, সব জানলা খুলে দাও, পর্দা সরাও। বুলবুলের ঘরে খাট নেই, মেঝের ওপর বিছানা পাতা। সেখানে ডাক্তার বসলেন না। কুলসুম ছুটে গিয়ে নিজের ঘর থেকে একটা মোড়া নিয়ে এলো। সেখানে বসে রুগী দেখবার আগে ডাক্তার সূর্যকে প্রশ্ন করলেন, ইয়ে জানানা তোমারা কন হ্যায়? সূর্য বলল, শি ইজ মাই ওয়াইফ। ডাক্তার বিশ্রীভাবে হাসলেন। তারপর বললেন, জল গরম করতে বলো 1 বাটি, রুগীকে উঠে বসতে বলো। মনে হচ্ছে তিনি সরাসরি রোগীর সঙ্গে কথা বলবেন না, তাহলে চিকিৎসা করবেন কি করে? তিনি কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়ে রইলেন বুলবুলের দিকে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে স্টেথোস্কোপটা বাড়িয়ে রাখলেন রোগিনীর পিঠে। বেশ কিছুক্ষণ ধরে পরীক্ষা করলেন এবং নিজেই দীর্ঘশ্বাস ছাড়তে লাগলেন ঘন ঘন। কুলসুম গরম জলের বাটি নিয়ে এলো। আরও কয়েকজন এসে ভিড় করেছে দরজার সামনে। কুলসুম সূর্যকে বলল, বাঙালিয়া, ডেটল আর সাবুন উধার রাখ দিয়া। ডাক্তার এবার সত্যি সত্যি চমকে উঠলেন। আপাদমস্তক দেখলেন সূর্যকে। তারপর কড়া গলায় জিজ্ঞেস করলেন, তুমি বাঙালি? হ্যাঁ। ডাক্তার রাধা গোবিন্দ কর শুধু নীতিবাগীশ তাই নয়, অত্যন্ত বেশি রকমের প্রাদেশিক। রোগিনীর দিক থেকে নজর ফিরিয়ে তিনি ধমকে জিজ্ঞেস করলেন, হোয়াট আর ইউ ডুইং হিয়ার? সূর্য উত্তর না দিয়ে কাঁধ ঝাঁকালো। তুমি কোথায় থাকো? এখানেই। কেন? আপনি রুগীকে কিরকম দেখলেন? ডাক্তার ততক্ষণে স্টেথোস্কোপ গুটিয়ে উঠে দাঁড়িয়েছেন। অবজ্ঞার সুরে বললেন, এখন আর কিছু করার নেই, একে হাসপাতালে পাঠিয়ে দাও। ও হাসপাতালে যাবে না, যেতে চায় না। তাহলে আমার আর কি করার আছে? ওর কি হয়েছে? ওর কি হয়েছে তা যে কোনো অন্ধ বুঝতে পারবে। এক্স-রে নিতে হবে, থুতু পরীক্ষা করাতে হবে, কিন্তু তার আগেই সঠিকভাবে বলে দেওয়া যায় ওর 2টো লাংসই ঝাঁঝরা হয়ে গেছে। আগে কোনো রকম চিকিৎসা করায়নি? আগে তো ঠিক বোঝা যায়নি। এরা সাধারণত বুঝতে দেয় না। রোগের চিকিৎসা করালে আর অন্য পুরুষ মানুষের সর্বনাশ করবে কি করে? ডাক্তার শেষের দিকে বাংলায় কথা বলছিলেন বলে সূর্য একটু আশ্বস্ত বোধ করল। বুলবুলের এসব কথার মর্ম বোঝার দরকার নেই। অন্য একজন সহৃদয় ডাক্তার ডাকলেই হবে। এই কাঠখোট্টা লোকটিকে দিয়ে কোনো কাজ হবে না। ডাক্তার গরম জলে অনেকক্ষণ ধরে হাত ধুলেন। ওদের তোয়ালে না ছুঁয়ে বার করলেন নিজের পকেটের রুমাল। সূর্যকে বললেন, চলো। বাইরের দরজা পর্যন্ত এসে সূর্য হাত তুলে নমস্কার করে বলল, আচ্ছা। ডাক্তার বললেন, আচ্ছা মানে? আমাকে চেম্বারে পৌঁছে দাও। আমার ভুল হয়ে গেছে, আমি একটা গাড়ি ডেকে দিচ্ছি। আমি নিজে যদি না যাই? তোমাকে যেতে হবে। আমি তো এক্ষুনি যেতে পারছি না, পরে যদি আপনার সঙ্গে দেখা করি। পরে আবার কি? তুমি এখনো এখানে থাকবে নাকি? তোমাকে আমি এখানে থাকতে দেব না। তোমার লজ্জা করে না? দেখে তো ভদ্রলোকের ছেলে বলেই মনে হয়। বাঙালি জাতির কলঙ্ক। সূর্য দৃঢ়ভাবে বলল, আমাকে এখানেই থাকতে হবে। ডাক্তার আবার নাক কুঁচকে সূর্যর দিকে তাকালেন। তারপর বললেন, আমার স্ত্রী যদি শোনে আমি এই বাড়িতে চিকিৎসা করতে এসেছি, তাহলে আমাকে এলাহাবাদে গিয়ে গঙ্গায় চান করে আসতে হবে, সেটা জানো? তোমার কথা শুনে আমি এলাম, আর তুমি আমার কোনো কথা শুনবে না? সূর্য চুপ করে রইল। ওই মেয়েটির জন্য আর চিন্তা করে কোনো লাভ নেই। আপনি তোর চিকিৎসার কথা কিছুই বললেন না। ডাক্তার আবার একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর বললেন, নামকরা ডাক্তারদের একটা ট্র্যাজেডি কি জানো?
তাদের হাতেই বেশি রুগী মরে। সকলে একেবারে শেষ সময়ে নিয়ে আসে আমাদের কাছে। এখানে আসবার আগেই আমি জানতাম। আপনি কি বলছেন? হাসপাতালে নিয়ে যাও আর যেখানেই চিকিৎসা করো, মাস 2-এর বেশি এই মেয়েটি বাঁচবে না। মাত্র 4-5 দিন আগেও সুস্থ ছিল, কোনো কিছু বোঝা যায়নি। মেয়ে ছেলেরা পারে, ওদের অনেক কিছুই বোঝা যায় না। এইসব রুগীকে বিধান রায়, নলিনী সেনগুপ্ত বা আশরাফুল্লার মতন ডাক্তাররা হয়তো বাঁচাতে পারে, আমি পারি না। সূর্য স্তম্ভিতভাবে দাঁড়িয়ে রইল। এসব কি বিশ্বাস করা যায়? বুলবুল, এত প্রাণবন্ত বুলবুল! ডাক্তার পকেট থেকে 100 টাকার নোটটি বার করে বললেন, নাও। না, আপনার ফি আপনি নেবেন না কেন? আবার বাঁকা হাসিতে তিনি ধিক্কার দিলেন সূর্যকে। নোটটা মুড়ে বাজে কাগজের মতন তিনি ছুঁড়ে দিলেন। আর কোনো মন্তব্য না করে হাত তুলে ডাকলেন একটা চলন্ত টাঙা। সূর্য নিজের ঘরে ফিরে আসার পর অনেকে মিলে তাকে ঘিরে ধরল। কি বললেন ডাক্তার সাহেব? সূর্য হেসে বলল, খুব রাগ করলেন ওকে ডেকে এনেছি বলে? কিছুই হয়নি, সর্দি জমে গিয়ে রক্ত পড়ছে। অত বড় ডাক্তার এত ছোট অসুখ দেখবেন না।